আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 10 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ রানীগঞ্জ হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। একে আছে আদি বৈদিক যুগে উৎপাদিত প্রধান শস্য ছিল, এটা জব হবে। 2 এর আগে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা হবে, এটা। 3 মেগালিথ হলো এটা বড় পাথরের সমাধি। 4 গৌতম বুদ্ধ জন্মেছিলেন, এটা শাক্য বংশ হবে। 5 মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো আহার। 6 দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল, এটা বৈশালীতে। এরপর 2 গেছে শূন্যস্থান পূরণ করো। একে আছে কনিষ্ক, এটা 78 খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন। 2 আর্য একটি, এটা হচ্ছে ভাষাগত শব্দ। 3 পার্শ্বনাথ ছিলেন, এটা জৈন তীর্থঙ্কর। 4 আর্য সত্য, এটা বৌদ্ধ ধর্মের অংশ। 5 ঋগ্বেদে রাজা ছিলেন বিষপতি বা গোষ্ঠী প্রধান। এরপর 3 জায়গায় আছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে বেদ কটি ও কী কী? বেদ 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। ঋগ্বেদের সূত্রগুলি ছন্দে বাঁধা, ঋগ এর সমষ্টি। সামবেদে সুর করে গানের মতো করে গাওয়া হতো। যজুর্বেদ হলো কিছুটা পদ্যে ও কিছুটা গদ্যে লেখা আচার অনুষ্ঠানের প্রয়োজনীয় মন্ত্রের সংকলন। অথর্ববেদ হলো জাদু মন্ত্রের সংকলন। এরপরে 2টা আছে শ্বেতাম্বর কাদের বলা হয়? জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন, এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। এরপরে 3 আছে পঞ্চম মহাব্রত কি? জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্জাম মহাব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয়। এরপরে 4 দাগে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যের মধ্যে। একে আছে কুষাণ কারা? মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায়। এরা বর্তমান আফগানিস্তান ও ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থান করতে থাকে। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গোষ্ঠী ছিল ইউএঝি গোষ্ঠী। ওই গোষ্ঠীর একটি শাখা ছিল কুয়েইওয়াং, যারা ব্যাকটেরিয়ার উপর আধিপত্য স্থাপন করেছিল। ভারতীয় ইতিহাসে এদের কুষাণ নামে অভিহিত করা হয়েছে। এরপরে 2 আছে চতুরাশ্রম কি? পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি পর্যায় বা ভাগ ছিল, একে চতুরাশ্রম বলা হয়। চতুরাশ্রম হলো 1 ব্রহ্মচর্য, 2 গার্হস্থ্য, 3 বানপ্রস্থ ও 4 সন্ন্যাস। ব্রহ্মচর্যাশ্রম ছাত্রাবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষা লাভ করাকে বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। গার্হস্থ্যাশ্রম গুরুগৃহে শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করাকে বলা হতো গার্হস্থ্যাশ্রম। বানপ্রস্থাশ্রম সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থাশ্রম। সন্ন্যাস আশ্রম শেষ জীবনে ঈশ্বরচিন্তায় জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। এরপরে 3 আছে ত্রিপিটক সম্পর্কে লেখো। ত্রিপিটক বা ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সূত্রপিটক, বিনয়পিটক ও অভিধর্ম পিটক, এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত। পিটক মানে ঝুড়ি। এই 3টি সংকলনকে 3টি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সূত্রপিটক হলো গৌতম বুদ্ধ ও তাঁর প্রধান শিষ্যদের উপদেশের সংকলন। বিনয়পিটক হলো বৌদ্ধ সংঘে বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলি সংকলন। অভিধর্মপিটক হলো গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা।
এরপরে 5 দেখে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যের মধ্যে। একে আছে বৈদিক শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল আলোচনা করো। বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা যায় গুরু ও শিষ্যের সম্পর্ক। বৈদিক যুগে পড়াশোনায় গুরু ও শিষ্যের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একে হচ্ছে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকেন্দ্রিক, গুরুকে ছাড়া কেউ পড়াশোনা করতে পারতো না। দুয়ে শিক্ষা দেওয়া হতো মুখে মুখে, গুরু একটা অংশ বলতেন আর শিষ্যরা তা শুনে পুরোটা মুখস্থ করত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। তিনি ছাত্র শিক্ষালাভ করার জন্য গুরুর কাছে আবেদন করত। গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। এরপর শিষ্যকে গুরুর আশ্রমে গুরুর সন্তানের মতোই থাকতে হতো। 4 শিষ্য গুরুর আশ্রমে খাওয়া দাওয়া করত, সব কাজকর্ম করত আর গুরুর কাছে শিক্ষা লাভ করত। শিক্ষার বিষয় বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতে কলমে অনেক কিছু শিখতে হতো। এটা হচ্ছে বেদ, ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো। 2 গণিত ব্যাকরণ ভাষা শিক্ষা, তখন গণিত ব্যাকরণ ও ভাষা শিক্ষার উপরও জোর দেওয়া হতো। 3 আত্মরক্ষা ও অস্ত্র শিক্ষা, ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা এবং অস্ত্র চালনা শিখত। 4 চিকিৎসা, তারা অসুস্থ রোগীর চিকিৎসা করতে শিখত। 5 নাচ গান, ছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ গানও শিখত। এরপরে 2 আছে হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। নগরকেন্দ্রিক হরপ্পা সভ্যতা ও গ্রামীণ বৈদিক সভ্যতার মধ্যে কিছু কিছু বিষয়ে মিল থাকলেও বেশ কিছু বিষয়ে অমিল লক্ষ্য করা যায়। এগুলি হলো নিম্নরূপ। হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে সাদৃশ্য। প্রথমত হরপ্পা অধিবাসী ও বৈদিক আর্যদের খাদ্যরীতি, পোশাক, মেয়েদের কেশবিন্যাস ও অলঙ্কার রীতি ছিল এক রকমের। দ্বিতীয়ত হরপ্পার নগরগুলির মতো বৈদিক সভ্যতাতেও বয়ন শিল্পে প্রচলন ছিল। তৃতীয়ত বৈদিক দেবতা রুদ্র, অদিতি ও পৃথিবী হলো হরপ্পা সভ্যতার শিব ও শক্তির প্রতিচ্ছবি। চতুর্থত নৃতাত্ত্বিক পরীক্ষায় হরপ্পা সভ্যতায় আর্য জাতির কঙ্কাল পাওয়া গেছে, সুতরাং আর্যরা হরপ্পায় শহরগুলিতে ছিল। হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে বৈসাদৃশ্য বিষয় প্রকৃতি। এক হচ্ছে হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক, বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ। ঘরবাড়ি, হরপ্পা সভ্যতার বাড়িগুলি ছিল পোড়া ইটের তৈরি, বৈদিক আর্যদের বাড়িগুলি ছিল বাঁশ ও খড়ের তৈরি। ধাতুর ব্যবহার, তিনি হরপ্পাবাসীরা তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানত কিন্তু লোহার ব্যবহার জানত না। বৈদিক আর্যরা তামা ব্রোঞ্জের পাশাপাশি লোহার ব্যবহার জানত। ঘোড়ার ব্যবহার, হরপ্পাবাসীর কাছে ঘোড়ার ব্যবহার জানা ছিল না। বৈদিক আর্য সভ্যতায় ঘোড়া ছিল অন্যতম গৃহপালিত পশু। লিখন রীতি, হরপ্পা সভ্যতায় লিখন রীতি প্রচলিত ছিল, বৈদিক সভ্যতায় লিখন রীতি প্রচলিত হয়নি। সমাজ, হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক, বৈদিক সভ্যতা ছিল পিতৃতান্ত্রিক। বয়স, হরপ্পা সভ্যতা ছিল বয়সে প্রাচীন, বৈদিক সভ্যতা ছিল বয়সে নবীন। অন্ত্যেষ্টিক্রিয়া, হরপ্পা সভ্যতায় মৃতদেহ কবর দেওয়া হতো, বৈদিক আর্যরা মৃতদেহ দাহ করত। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 10 দাগে রানীগঞ্জ হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।